তাহলে আমরা আজকে নতুন একটা টপিক পড়াতে চলেছি। সবাইকে স্বাগত কেমিস্ট্রি উইথ এইচজিএম চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং পরবর্তী ভিডিওগুলো আরও যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখব। প্রথমে আমরা আজকে যে টপিকটা নিয়ে আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বন্ড পোলারিটি এবং ডাইপোল মোমেন্ট। মানে মেনলি হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টটা আজকে পড়াবো। তাহলে ডাইপোল মোমেন্ট পড়তে গেলে আমাদের বন্ধন ধ্রুবীয়তা, বন্ড পোলারিটি মানে বন্ধন ধ্রুবীয়তা কি সেটাকে জানতে হবে। বন্ধন ধ্রুবীয়তা এই ব্যাপারটাকে আমাদের জানতে হবে। তো আমরা এখন অবধি যেগুলো নিয়ে আলোচনা করছি মেনলি আমরা সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে কোভ্যালেন্ট বন্ড গুলো কখন ধ্রুবীয় হবে, কখন ধ্রুবীয় হবে না, সেটা আমরা সব সময় কিন্তু বলতে পারি না। এবার এই যে আমাদের ডাইপোল মোমেন্ট টার্মটা আছে, শব্দটা আছে, বা দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরু ভ্রামকের সাহায্যে কিন্তু আমরা একটা অণু ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে সে সম্পর্কে আমরা সহজে ধারণা দিতে পারি। তাহলে আমাদের একটা যে অণু থাকবে সেই অণু সমযোজী বন্ধন যেগুলো থাকবে সেগুলো দুরকমও হতে পারে। একটা কে বলছি আমরা বিশুদ্ধ, বিশুদ্ধ আমরা বলছি পিওর কোভ্যালেন্ট বন্ড, পিওর কোভ্যালেন্ট বন্ড, বা এটাকে আমরা অধ্রুবীয় বলছি, অধ্রুবীয়, অধ্রুবীয় সমযোজী বন্ধন। তাহলে এই বিশুদ্ধ কোভ্যালেন্ট বন্ড বা অধ্রুবীয় সমযোজী বন্ধন মানে বন্ধনগুলো কীরকম উদাহরণ আছে সেগুলো একটু দেখে নাও। দেখো, হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে থাকে, যে হাইড্রোজেন অণু তৈরি করছে, সেই অণুটার মধ্যে হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে তো সমযোজী এক বন্ধনে যুক্ত আছে। এক্ষেত্রে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, অপর যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা কী হয়? এই তড়িৎ ঋণাত্মকতা দুটো হচ্ছে সেম। তাহলে সেম যদি হয় তাহলে এদের মধ্যে তো কেউ ইলেকট্রন টানতে পারবে না, এই হাইড্রোজেনের ইলেকট্রন টানতে পারবে না, এই হাইড্রোজেনের ইলেকট্রন টানতে পারবে না, ফলে এর মধ্যে কোনো ধ্রুবীয়তার সৃষ্টি হবে না বা কোনো আয়নীয় ধর্মের উদ্ভব হবে না। সেজন্য এটাকে আমরা কি বলছি? বিশুদ্ধ বা পিওর কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? তারপরে আমাদের ধ্রুবীয় বা আমাদের পোলার যে কোভ্যালেন্ট বন্ড আছে সেগুলো এবার দেখব। তাহলে ধ্রুবীয় কোভ্যালেন্ট বন্ড কীরকম? আমি যদি একটা অণু ধরি, আমাদের হাইড্রোজেন ক্লোরাইড যদি অণু ধরা হয়, দেখো, বা হাইড্রোজেন ফ্লুরাইড যদি ধরা হয়, তাহলে এক্ষেত্রে দুটো ভিন্ন তড়িৎধর্মী বা তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌল আছে। কি কি মৌল আছে? এখানে দেখো হাইড্রোজেন আছে, এখানে কি আছে? ক্লোরিন আছে। তাহলে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কী হয়? বেশি হয়। এটা আমরা পর্যায় সারণী যদি লক্ষ্য করি তাহলে পর্যায় সারণীতে আমরা কি জানি? যে পর্যায় সারণীতে যেগুলো বাঁদিকে মৌল যেগুলো থাকে তাদের তড়িৎ ঋণাত্মকতা কম হয়, তড়িৎ ধনাত্মকতা বেশি হয়, আর ডান দিকে যেগুলো মৌল থাকে সেগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তো এক্ষেত্রে হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত, আর ক্লোরিন হচ্ছে 17 নম্বর শ্রেণী বা 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, যার জন্য এরা তড়িৎ ঋণাত্মকতার দিক দিয়ে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক পরমাণু। এবার যারা ধনাত্মক পরমাণু হবে, আমরা একটা টার্ম পর্যায় সারণীতে একটা টার্ম পড়ি, সেটাকে বলি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা কি? যে যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে দুটো পরমাণু, এবার এই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকার সময় ইলেকট্রন যে জোড় থাকবে সেই ইলেকট্রন জোড়কে যে নিজের দিকে টানার ক্ষমতা, এবার সেই ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। ক্লোরিন এই যে ইলেকট্রন জোড়, মানে একটা বন্ধন মানে তো দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের এক জোড়া ইলেকট্রন তৈরি হচ্ছে, এই এক জোড়া ইলেকট্রনকে যে টানবে সেই টানার ক্ষমতাটা ক্লোরিনের বেশি। এবার যে ইলেকট্রনটা টেনে নেবে সে আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হবে।
আর যে ইলেকট্রনটা ঠেলে দিচ্ছে, যেহেতু হাইড্রোজেন ও তড়িৎ ঋণাত্মকতা কম, সেও কী করছে, ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে, একটু ঠেলে দেওয়ার জন্য কী হবে, আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। তো এখানেও তাই, এখানে হাইড্রোজেনটার আংশিক ধনাত্মক, ফ্লোরিনটা আংশিক ঋণাত্মক আধানে ভেঙে যাচ্ছে। এবার এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানে ভেঙে যাওয়ার জন্য এর ধ্রুবীয়তা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তত আস্তে আস্তে কি হবে, এর ধ্রুবীয়তা মানে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জের যে ভাঙার টেকনিক, সেই টেকনিকটা মানে ভেঙে গিয়ে কি করবে, এবার এটা যদি সম্পূর্ণ ভেঙে যায়, সম্পূর্ণ ভেঙে গেলে কি হবে, H+ আয়ন আর Cl- আয়ন তৈরি করবে। তখন আর সেটা সমযোজিত বন্ধন থাকবে না, সেটা কি থাকবে, আয়নীয় বন্ধন হয়ে যাবে, আয়নীয় যৌগ হয়ে যাবে। যদি কোনো কারণে এটা H+ এবং Cl- ভেঙে যায়, তো এটা আমরা জানি যে HCl-কে জলে দিলে সেটা H+ এবং Cl- আয়নে ভেঙে যায়, কিন্তু এটা H+ একা থাকতে পারে না, জলের সঙ্গে আরও জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে। তো সেদিকে আমরা যাচ্ছি না, আমরা আপাতত দেখছি যে বন্ধন ধ্রুবীয়তা নির্ভর করছে কার উপরে, বন্ধন ধ্রুবীয়তা নির্ভর করছে দুটো মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপরে, তাই তো। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যত পার্থক্য যত বেশি হবে, তার ধ্রুবীয়তা তত বেশি হবে। মোটামুটি বলা হয় যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 হয়ে যায়, তাহলে একটা অণুর মধ্যে মানে একটা অণুর দুটো পরমাণুর মধ্যে বন্ধনের যে ধ্রুবীয়তা, সেটা প্রায় 50% আয়নীয় চরিত্র লাভ করে। সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, যে আমরা নিচু ক্লাসে কি দেখি, নিচু ক্লাসগুলোতে আমরা দেখি যে আমরা সমযোজী মানে পিওর সমযোজী হিসেবে দেখি, আয়নীয় মানে পিওর আয়নীয় হিসেবে দেখি, কিন্তু আমরা এখন থেকে এটা কনসেপ্টটাকে আমাদের পাল্টাতে হবে, যে একটা সমযোজী যৌগ মানে যে পিওর সমযোজী হবে এরকম কোনো ব্যাপার নেই, তার মধ্যে আয়নীয় চরিত্র থাকতে পারে, বা আয়নীয় যৌগে তার মধ্যে সমযোজী চরিত্র থাকতে পারে। আয়নীয় যৌগে যে সমযোজী চরিত্র, সেটার জন্য আমাদের আরেকটা সূত্র আছে, সেটাকে বলা হয় ফাজানের সূত্র। সে সম্পর্কে আমি একটা ভিডিও পরে আপলোড করব, খুব ইম্পর্টেন্ট জিনিস ফাজানের সূত্রটা। আর এখানে ডাইপোল মুভমেন্টের সাহায্যে আমরা দেখব যে একটা সমযোজী যৌগ কিভাবে তার মধ্যে আয়নীয় চরিত্র লাভ করছে, বা সমযোজী যৌগের আয়নীয় চরিত্রের বিকাশ, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে আমরা এই সূত্র থেকে আমরা দেখব। তো দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, তার থিওরিটিক্যাল পার্টটা বা কী আমরা সেটা এবার দেখব, যে কিভাবে আমরা ডাইপোল মুভমেন্ট নির্ণয় করি। যদি ম্যাথমেটিক্যাল পার্ট দেখা হয় যে ডাইপোল মুভমেন্টটা কী বলো তো, যে ডাইপোল মুভমেন্ট হচ্ছে E × D। ইটা কি, ডিটা কি, ইটা হচ্ছে কি বলতো, ইটা হচ্ছে যে দুটো পরমাণু আছে, তো দুটো পরমাণু, সে ধনাত্মক পরমাণু আর ঋণাত্মক পরমাণু আছে, তাদের যে আধান, সে আধানের মানটাকে হচ্ছে বলছি আমরা ই। আর ডিটা কি, দুটো পরমাণু, মনে করে এ আর বি, দুটো পরমাণু, ভিন্ন পরমাণু, যদি তড়িৎ ঋণাত্মকতা 1 হয়, তাহলে এর মধ্যে ই এর আধান মানে আধানের মান তখন 0 হয়ে যাবে, অটোমেটিক এটা মিউ সমান 0 হয়ে যাবে। তো যদি দুটো ভিন্ন পরমাণু হয়, তাহলে ভিন্ন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে ভিন্ন পরমাণু থাকার জন্য, তাদের আধানটা হচ্ছে ই, এবং দূরত্ব হচ্ছে ডি। এই যে দূরত্ব, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু যে মধ্যে যে বন্ধনটা থাকে, সেই বন্ধনের যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় বন্ধন দূরত্ব, ঠিক আছে। তো এই বন্ধন দূরত্ব মানটা যদি আমরা থিওরিটিক্যালি ধরি, আধানের মান কত হয়, 4.8 × 10⁻⁻10 ESU, ঠিক আছে। আর কি, আর দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে 1 অ্যাংস্ট্রং যদি ধরা হয়, 1 অ্যাংস্ট্রং যদি ধরা হয়, আমরা এটাকে মাথায় রাখবে যে 1 অ্যাংস্ট্রং সমান হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে 1 অ্যাংস্ট্রং এর মান এখানে বসিয়ে দাও, তাহলে এখানে এটা 10⁻1 × 10⁸ সেন্টিমিটার। তাহলে ওভারঅল মানটা কি হচ্ছে, ওভারঅল মানটা হচ্ছে 4.8 × 10⁻18 ESU সেন্টিমিটার, ESU সেন্টিমিটার, ঠিক আছে। তো এই মানটা যেটা 10⁻18 ESU সেন্টিমিটার যেটা আছে, এই মানটাকে কি বলা হয় বলো তো, এটাকে ডি বাই এককে লেখা হয়, ডি বাই, মানে এটা মানে হচ্ছে 4.8 ডি, ঠিক আছে।
তো এর যে একককে আমরা বলি ডিবাই একক, 1 ডিবাই, ডিবিওয়াই, 1 ডিবাই সমান তাহলে কি হবে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। তাহলে এটা আমরা একটা থিওরিটিক্যালি ভ্যালু বের করলাম। এটাকে যদি আমরা কুলম মিটারে বের করি, তাহলে এখানে 1 কুলম মিটারে যদি বের করা হয়, তাহলে 1 কুলম মিটারে বের করলে এর মান কত হবে 2.992 ইন্টু 10⁻29 ডি। ঠিক আছে, মানে এখান থেকে তখন আধানটাকে 10⁻⁻19 কুলম করতে হবে। সেন্টিমিটার যেটা আছে, সেন্টিমিটারকে কি করব আমরা, সেন্টিমিটার যেটা আছে সেটাকে 10 মিটারে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের 1 কুলম মিটার যেটা আছে বা সিএম সেটা সমান হচ্ছে 2.992 ইন্টু 10⁻⁻19 ডিবাই হবে। তাহলে আমরা দ্বিমেরু ভ্রামক যে জিনিসটা সেটা কেন আমরা করব বা কেন বা পড়বো আমরা, এটা কি কাজে লাগবে আমাদের। তো এর যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি আছে সেইগুলো দেখি। যে অধ্রুবীয় অণু যেগুলো থাকবে তোমাদের, অধ্রুবীয় অণুগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমেরু ভ্রামক থাকবে না। ঠিক আছে, অধ্রুবীয় অণু বলতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো অধ্রুবীয় অণু। এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না বলে আধান এদের আধানদ্বয়ের পার্থক্য কত হয়, 0 হয়ে যায়, তাই তো। তাহলে এদের মান 0, মিউ সমান অটোমেটিক এদের 0 হয়ে গেল। কিন্তু যেগুলো ধ্রুবীয় অণু হবে, ধ্রুবীয় অণু বলতে যেমন আমাদের যদি ধরা হয় HF হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, এর মান মোটামুটি কত হয়, এর মান মোটামুটি 1.9 ডিবাই মতো হয়। তো যত ডাইপোল মোমেন্ট ভ্যালুটা যত বাড়বে বা ডিবাই ভ্যালু যত বাড়বে, তার ধ্রুবীয়তা কী হবে বলো তো, তার ধ্রুবীয়তা তত বাড়বে। ঠিক আছে, তার ধ্রুবীয়তা তত বেশি হবে, অর্থাৎ যার ডাইপোল মোমেন্ট বেশি তার ধ্রুবীয়তা তত বেশি হবে। এবার তড়িৎ ঋণাত্মক মৌলগুলোতে ইলেকট্রন টানে আর তড়িৎ ধনাত্মক মৌল ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে বা ঠেলে। তো এক্ষেত্রে হাইড্রোজেন আর ফ্লোরিন যদি অণু ধরা হয়, তাহলে হাইড্রোজেন ইলেকট্রনটা ঠেলবে আর ফ্লোরিন ইলেকট্রনটা টানবে। এই যে তীরচিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এইটাকে বলা হয় বন্ড মুভমেন্ট। মানে একটা বন্ধন কোন দিকে ইলেকট্রনটা দিচ্ছে, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রনটা দিচ্ছে সেটাকে বলা হয় বন্ড মুভমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন থেকে ফ্লোরিনের দিকে ইলেকট্রনটা যাচ্ছে, এটাকে বলা হয় বন্ড মুভমেন্ট। একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে, আর দিক নির্দেশ করার জন্য এর মান এবং দিক দুটো থাকার জন্য মানে ডাইপোল মুভমেন্ট একটা ভেক্টর রাশি হিসেবে ধরা হয়। তাহলে ডাইপোল মুভমেন্ট কি একটা ভেক্টর রাশি, কারণ কি এর মান আছে এবং নির্দিষ্ট অভিমুখ আছে, সেজন্য এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো দুটো যদি ভিন্ন মৌল দ্বারা যদি গঠিত হয়, এবার যে যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে, যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তার ধ্রুবীয়তা কী হবে তত বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন এই সেলের ডাইপোল মোমেন্ট কত, এই সেলের 1.03 ডিবাই মতো হয়। এবার HF এর কত দেখলাম, HF এর ক্ষেত্রে 1.9, HF এর ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে 1.9 দেখলাম। তো এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন তো ফিক্সড, দুটো মৌল আলাদা, ফ্লোরিন ক্লোরিন আলাদা। এবার তড়িৎ ঋণাত্মকতা যদি দেখা হয়, তাহলে ফ্লোরিন গ্রেটার দেন কি, ক্লোরিন গ্রেটার দেন কি, ব্রোমিন গ্রেটার দেন কি, আয়োডিন। এবার তড়িৎ ঋণাত্মকতার যদি অর্ডারটা দেখা হয়, তাহলে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এবার যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বাড়বে তত তার তড়িৎ মানে বন্ধনের ধ্রুবীয়তা বাড়বে। এখানে যদি আমরা এইচ লাগিয়ে দিই, তাহলে HF, এখানে HCl, HBr, আর এখানে HI। তো এর যে ধ্রুবীয়তা দেখা গেছে যে এর ধ্রুবীয়তা সব থেকে বেশি হবে, এটা মোটামুটি ওই কত হয়, এটা মোটামুটি মানটা ওই 60% মতো হয়। আস্তে আস্তে এগুলো মান কমতে থাকে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন যখন করবে এটা 60% থাকে না, 47% মতো দাঁড়িয়ে যায়। তো এটার 19% দেওয়া থাকে এমনি বই টইগুলোতে, কিন্তু এটা 19 না হয় এটা 17 মতো ক্যালকুলেশন যখন করবো আমরা, এটাতে 17 মতো আসে। তাহলে এইভাবে আমরা কোনো অণুর ধ্রুবীয়তা কত হবে সেটা সম্পর্কে জানতে পারবো আমরা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা অণু যত ধ্রুবীয় হবে, তো ধ্রুবীয় যত হবে, ধ্রুবীয় হওয়া মানে কি একটা দিকে প্লাস একদিকে কি হচ্ছে মাইনাসে ভেঙে যাচ্ছে, তাহলে অথবা এটাকে লিখছি আমরা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস।
যত ধ্রুবীয় হবে তাহলে একটা অণু আর একটা অণুর এরকম করে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হবে, তাহলে ধ্রুবীয় অণু এবং ধ্রুবীয় অণুর মধ্যে যে আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল যে ইন্টারাকশান বা ডাইপোল ডাইপোল যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল মান তত বেশি হবে। আর যার যত ডাইপোল ডাইপোল ইন্টারাকশান যত বেশি হবে বা অ্যাট্রাকশন যত বেশি হবে ডাইপোল ডাইপোল, তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এই ব্যাপারগুলো তখন ওর সঙ্গে রিলেটেড হয়ে যাবে। মানে একটা অণু একটা অণুর সঙ্গে যত আকর্ষণ বাড়বে তত কী হবে, তার আকর্ষণ বল বাড়বে। আর আকর্ষণ বল বাড়া মানে অণুগুলোর মানে বয়লিং পয়েন্ট যেটা বলছি আমরা বিপি, তারপরে এমপি মেল্টিং পয়েন্ট, এইগুলো কী হবে, এই মানগুলো বেড়ে যাবে। তো এই মানগুলো যদি বেড়ে যায় অটোমেটিক সেই অণুগুলোকে আমরা কি করতে পারবো না, সহজে আমরা উত্তপ্ত করে উদ্বায়ী পদার্থে পরিণত করতে পারবো না। এগুলো আমরা জানতে পারি ডাইপোল মুভমেন্ট থেকে। তাহলে ডাইপোল মুভমেন্ট প্রধানত দুটো জিনিস আমাদের শেখায় প্রধানত। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ডাইপোল মুভমেন্টের সাহায্যে আমরা বন্ধনের যে ধ্রুবীয়তা, সেই ধ্রুবীয়তা সম্পর্কে আমরা জানতে পারি, বা অণুটা ধ্রুবীয় না অধ্রুবীয় সেটা জানতে পারি। অণুটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে সেটা আমরা জানতে পারি, ঠিক আছে। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে আয়নীয় প্রকৃতি, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। তাহলে আয়নীয় প্রকৃতি এটা আমরা জানতে পারবো। তা আয়নীয় প্রকৃতি আমরা কীরকম করে জানতে পারবো, যে আয়নীয় প্রকৃতি হচ্ছে যে দুটো জিনিস দিয়ে করা হয়। একটা হচ্ছে মানে পরীক্ষা দ্বারা এবার নির্ণীত মিউয়ের মান, একটা অণুর ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা থাকবে, এটা পরীক্ষা দ্বারা মিউয়ের মান, প্রাপ্ত মিউয়ের মান, পরীক্ষা দ্বারা নির্ণীত মিউয়ের মান বাই যদি আমরা কি হবে, যদি বন্ধনটি সম্পূর্ণ আয়নিত হতো, মানে 100% যদি আয়নিত হতো, তাহলে মানে এই যে বন্ধনটা আমরা ধরছিলাম, বন্ধনটি যদি সম্পূর্ণ আয়নিত হতো তাহলে মিউয়ের মান। তাহলে একটা থিওরিটিক্যাল ভ্যালু আর একটা হচ্ছে নিচেরটা কি থিওরিটিক্যাল, মানে পরীক্ষা সম্পূর্ণ যদি আয়নিত হতো তাহলে তার মান কত হতো, আর এটা হচ্ছে পরীক্ষা দ্বারা নির্ণীত মিউয়ের মান ইন্টু কত বলো তো, ইন্টু 100। এইটা দিয়ে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারটা নির্ণয় করা হয়, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারটা এইভাবে নির্ণয় করলে আমরা একটা অণুর মধ্যে কতটা সমযোজী চরিত্র আছে, কতটা আয়নীয় চরিত্র আছে সেটাকে আমরা জানতে। আমরা দ্বিমেরু ভ্রামকের সাহায্যে কোনো অণুর যে শতকরা আয়নীয় চরিত্র বা আয়নীয় মাত্রা সেটা নির্ণয় করব। তাহলে দ্বিমেরু ভ্রামকের সাহায্যে কোনো অণুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধ্রুবীয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেরকমই অণুর আয়নীয়তার যে মাত্রা, সেই মাত্রা কত হবে সেটা নির্ণয় করা যায় এই দ্বিমেরু ভ্রামকের সাহায্যে। আমরা একটা উদাহরণ লিখেছি, দেখো HF অণুর দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 1.91 ডি মানে হচ্ছে ডিভাই, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। ও বন্ধনীর দৈর্ঘ্য হচ্ছে 0.92 অ্যাংস্ট্রং। HF অণুর আয়নীয়তার শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে, আমাদের ভ্যালুটা কি দেওয়া আছে, দেখো এখানে মিউ যেটা অবজার্ভ ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটার মান দেওয়া আছে 1.91 ডি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস, যে HF হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন যে অ্যাটম দুটো আছে তাদের মধ্যে যে দূরত্ব, সেই ডিটা দেওয়া আছে। ডিটা কত দেওয়া আছে, 0.92 অ্যাংস্ট্রং। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এবার আমরা যদি হাইড্রোজেন ফ্লোরাইড যে অণুটা আছে সেটা যদি শতকরা 100% আয়নীয় চরিত্র লাভ করে, তাহলে তাদের মধ্যে তড়িৎ যেটা ইলেকট্রনের আধান যেটা হবে, চার্জ যেটা হবে, এর মান যেটা হবে সেটা কত হবে, 4.8 ইন্টু 10⁻⁻10 ESO, ঠিক আছে। 4 কত বললাম, 8 ইন্টু 10⁻10 ESO। তো এবার দেখো আমরা যদি সূত্রে ফেলে দিই, মিউ সমান আমরা কি জানি, E ইন্টু ডি।
তাহলে এর মান কত পেলাম আমরা, এইটা পেলাম। যদি শতকরা সম্পূর্ণরূপে আয়নিত হয়, 100% আয়নিত হয়, তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU ইন্টু 0.92 অ্যাংস্ট্রং আছে, তাহলে 0.92 অ্যাংস্ট্রং মানে আমরা এখানে লিখে দেবো 0.92 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। এবার দেখো এটাকে গুণ করলে এর মানটা চলে আসে 4.416 মতো আসে, ইন্টু 10⁻কত থাকছে -18 ESU সেন্টিমিটার। তাহলে এবার এই মানটাকে আমরা কি বলি, ডিভাই বলি। তাহলে এটা মানেই হচ্ছে 4.416 ডিভাই, বোঝা গেল। তাহলে এবার দেখে নাও যে ইচে পণ্য দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া আছে, এটা বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ইচে পণ্যর আয়নীয়তার মাত্রা নির্ণয় করো বলেছে। তাহলে মিউ অবজার্ভ সমান কত 1.91 ডি, তাহলে ডি এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে। এবার এখান থেকে আমরা যদি অণুটা সম্পূর্ণ আয়নিত হতো, 100% যদি আয়নিক চরিত্র লাভ করতো, তাহলে যে মানে মিউ এর ভ্যালুটা আমরা পেতাম সেটা কত হতো, সেটা মিউ সমান কত হতো, ই ইন্টু ডি, গুণ করে দিলে এটা মান পাচ্ছি 4.416 ডি। এবার দেখো আমরা সূত্রটা কী করে ফেলেছিলাম, যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার যে সূত্রটা, কোথায় লিখবো, যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার যে সূত্র, পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার বা আয়নীয়তার মাত্রা, তাহলে আয়নীয় মাত্রা কি হবে, মিউ অবজার্ভ যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই কত হবে, বাই মিউ, এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি মিউ ক্যালকুলেটেড, মানে 100% যদি আয়নিত হতো তাহলে সেক্ষেত্রে মিউ ক্যালকুলেটেড বা থিওরিটিক্যাল ভ্যালু, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড, এটা ইন্টু কত হবে, ইন্টু 100। তাহলে এর মানটা বসিয়ে দাও, কত দেওয়া আছে দেখো 1.91 ডি দেওয়া আছে, তাহলে 1.91 বাই 4.416 ইন্টু কত 100, এটা মান যদি ক্যালকুলেট করা হয় তাহলে এটা মান দাঁড়াবে 43.25%। পার্সেন্ট তো আমি আগে লিখেছি 43.25। তো এই ব্যাপারটা যে আমরা একটা অণুকে আমরা কি ভাবছি, একটা অণুকে যে সমযোজী ভাবছি, কিন্তু অণুটা কিন্তু প্রকৃতপক্ষে সমযোজী আর নেই, তার মধ্যে 43% জল ঢুকে গেছে, মানে আয়নীয় চরিত্র লাভ করছে, ঠিক আছে। তাহলে 43.25% কি, তার মধ্যে আয়নীয় চরিত্র আছে। মানে একটা অণুকে দেখা হয় এইভাবে যে তার মধ্যে সমযোজী চরিত্র আছে, তার মধ্যে আইনীয় চরিত্র আছে, কিন্তু যেটা প্রকট, যেমন একটা মানে গভর্নমেন্ট কি হয়, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গভর্নমেন্টে আসে, ক্ষমতায় আসে, তো সেই রকমই যদি বিরোধীরা যদি মানে দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য হয়তো 150টা সিটের দরকার, আর বিরোধীরা হয়তো পেয়েছে 120টা সিট, আর যারা সরকার গঠন করছে তারা হয়তো 150টা সিট পেয়েছে, তাহলে কি হচ্ছে, তাহলে 150টা যারা সিট পেলো তারা কিন্তু সরকার গঠন করলো, কিন্তু 120 যারা মানে সিট পেলো তারা কিন্তু সিট পেয়েও তারা কিন্তু কোনো কার্যকারী জায়গায় যেতে পারলো না। ঠিক এখানেও তাই, যে এইচে পণ্যটাকে আমরা ভাবছি কি, এটাকে সমযোজী যৌগ হিসেবে ভাবছি, কিন্তু তার মধ্যে কি আছে, তার মধ্যে 43% কিন্তু আইনের চরিত্র আছে এর মধ্যে, বাকি 57% মতো এর মধ্যে সমযোজী চরিত্র, 43% আইনের চরিত্র। তো এই জিনিসটাকে আমরা নির্ণয় করতে পারি এই ডাইপোল মোমেন্টের সাহায্যে, মানে একটা অণু যে সমযোজী কিন্তু তার মধ্যে যে আইনীয় চরিত্র থাকতে পারে সেটা কিন্তু এই ডাইপোল মুভমেন্ট আমাদের শিখিয়ে দেয়। ডাইপোল মুভমেন্ট আর কে শেখায়, যে একটা অণুর গঠন সম্পর্কে ধারণা দেয়, একটা অণু তার গঠন কীরকম হবে সে সম্পর্কেও কিন্তু ডাইপোল মুভমেন্ট আমাদেরকে ধারণা দেয়। কীরকম ধারণা দেয় আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা ধরো সমকেন্দ্রিক প্রতিসম যদি গঠন হয়, যদি প্রতিসম গঠন হয় বা সমকেন্দ্রিক যদি হয়, তাহলে তাদের অণুগুলোর ক্ষেত্রে ডাইপোল মুভমেন্ট কত হয়, 0 হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, এই অণুগুলোর দ্বিমেরু ভ্রামকের মান বা ডাইপোল মুভমেন্টের মান কত হয়, 0 হয়। কেন হয়, দেখো এখানে কার্বন কার্বন এর গঠন যদি দেখা হয়, কার্বন অক্সিজেন এরকম গঠন হয়, তো এইটাকে বলি আমরা বন্ড মুভমেন্ট। কার্বন তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই কার্বন থেকে অক্সিজেনের মধ্যে এটা যাচ্ছে, এটাকে বলি বন্ড মুভমেন্ট, আর এখান থেকে এটাকে বলি আমরা বন্ড মুভমেন্ট। তাহলে দুটো বন্ড মুভমেন্ট কী করছে, দুটো বন্ড মুভমেন্ট কিন্তু সম ক্ষমতা সম্পন্ন, এখান থেকেও কার্বন অক্সিজেন, এখান থেকেও কার্বন অক্সিজেন, আর এটা তো
চার্জগুলো মাথায় দেওয়াই ভালো ছিল। এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা মাইনাস, কিন্তু এর মানে কিন্তু ডেল্টা ডবল প্লাস নয়, যেদিকে একটা মাইনাস আছে এদিকে একটা মাইনাস আছে এই কার্বনের মাথায় তার মানে ডবল প্লাস হবে এরকম না, এটা কনভেনশনাল মেথড না। এটা নিয়মটা হচ্ছে যে এটা পজিটিভ চার্জ বোঝানোর জন্য শুধু একটা চার্জই যথেষ্ট, ঠিক আছে। তো আমরা কি করি যে দুদিক থেকে যদি টান হয়, যেমন দড়ি টানাটানি খেলায় কি হয়, যদি দুই দিক থেকে টান সমান হয় তাহলে কেউ কোনো দিকে মানে সরবে না, কেউ কোনো দিকে সরবে না, হেলবে না। তো এখানেও তাই, এও যেমন টানছে এও একই পরিমাণে টানছে, তাহলে দুটো বন্ড মুভমেন্ট কি করছে, একটা অপরকে অপোজ করছে। অপোজ যদি করে তাহলে ডাইপোল মুভমেন্ট কত হয়ে যাবে, ডাইপোল মুভমেন্ট তখন এর জিরো হয়ে যাবে। তাহলে বন্ড মুভমেন্ট যখন একে অপরকে অপোজ করবে তখন তার ডাইপোল মুভমেন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা বন্ড মুভমেন্ট আর একটা বন্ড মুভমেন্টকে যখন অপোজ করবে তখন ডাইপোল মুভমেন্ট জিরো হয়ে যাবে বিপরীতমুখী হওয়ার জন্য। সিমিলারলি কার্বন ডাইসালফাইড CH2 একই রকম ব্যাখ্যা হবে, এখানেও ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এই দিক থেকে টানবে এদিক থেকে, সমকেন্দ্রিক, দ্বিমেরু ভ্রামকের মান 0। তার মানে সব যে এই ধরনের অণু সব কিন্তু দ্বিমেরু ভ্রামক কিন্তু 0 হয় না। যেমন জলেরও তো দুটো পরমাণু, 3টে পরমাণু আছে, জলের কিন্তু দ্বিমেরু ভ্রামক 0 নয়, ঠিক আছে। তাহলে জলের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দ্বিমেরু ভ্রামক আছে। এই জলের যে দ্বিমেরু ভ্রামকের মান, সেটা মান কত হয়, 1.85 ডিবাই হয়। তো জলের অণুর যে গঠন, সেই গঠনটা দেখবে যে এরকম গঠন হয় জলের অণু। তোমরা আমার আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে কিভাবে অণুর যে গঠন কীরকম হয়, জিওমেট্রি কীরকম হয় সেটা সম্পর্কে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। তো এক্ষেত্রে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে যাচ্ছে বন্ড মুভমেন্ট। ইলেকট্রন, হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেন ইলেকট্রন টানছে আর হাইড্রোজেন ইলেকট্রন ঠেলছে। তাহলে বন্ড মুভমেন্টটা এখান থেকে এইদিকে যাচ্ছে। আবার নিঃসঙ্গ ইলেকট্রন কি হয়, নিঃসঙ্গ ইলেকট্রনের তো ইলেকট্রনটা টানে, তো এরও টানটা এইদিকে থাকছে। এবার দুটো মিলে যখন এই যে এটা এদিক যাচ্ছে এটা এদিক যাচ্ছে, দুটো মিলে যখন একসঙ্গে কাজ করে সেটাকে বলা হয় লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর। তাহলে এর ভেক্টরটা বা রেজাল্ট্যান্ট ভ্যালুটা যেটা, সেটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এটাকে বলে হয় মিউ রেজাল্ট্যান্ট, ঠিক আছে। মিউ রেজাল্ট্যান্ট ভ্যালু বা লব্ধি ভেক্টরটা এর উপর দিকে যাচ্ছে, এরও কি যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে দুটো। তাহলে এর লব্ধি ভেক্টর মানে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, এর লব্ধি ভেক্টর উপরের দিকে যাচ্ছে, এরও লব্ধি ভেক্টর উপরের দিকে যাচ্ছে। তাহলে দুটো লব্ধি ভেক্টর একটা অপরকে কি করছে, অ্যাসিস্ট করছে, ঠিক আছে। একটা অপরকে অ্যাসিস্ট করছে। যদি অ্যাসিস্ট করে তাহলে তার মানটা, অ্যাসিস্ট করলে বাড়বে আর অপোজ করলে কমবে, ঠিক আছে। তাহলে অপোজ করলে কমবে আর অ্যাসিস্ট করে, যদি অ্যাসিস্ট করে তাহলে সেটা হচ্ছে বেড়ে যাবে। যেহেতু এটা একটা ডাইপোল বন্ড মুভমেন্ট, এখানকার এটা বন্ড মুভমেন্ট, এটা বন্ড মুভমেন্ট মিলে একটা গ্রুপ মুভমেন্ট যেটা থাকছে, সেই গ্রুপ মুভমেন্টটা মানে গ্রুপ একদিকে যেদিকে যাবে সেটা হচ্ছে গ্রুপ মুভমেন্ট। তাহলে গ্রুপগুলো মিলে যেটা যেদিকে যাচ্ছে রেজাল্টেন্ট ভ্যালুটা বা লব্ধি ভেক্টরটা যেদিকে যাচ্ছে সেটাকে বলা হয় গ্রুপ মুভমেন্ট। তাহলে গ্রুপ মুভমেন্টটা কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এখানে উপরের দিকে যাচ্ছে, সেজন্য এর ভ্যালুটা কত হচ্ছে, ডাইপোল মুভমেন্ট ভ্যালুটা 1.85 ডিবাই হচ্ছে, ঠিক আছে। তো 1.85 ডিবাই হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইসালফাইড এরা প্রতিসম কেন্দ্র থাকার জন্য এদের ডাইপোল মুভমেন্ট ভ্যালুটা 0 হচ্ছে, ঠিক আছে। তো আর কি আমাদের ডাইপোল মুভমেন্ট কাজে লাগবে, ডাইপোল মুভমেন্ট আমাদের আর কাজে লাগে কি বলতো যে যেগুলো সিস ট্রান্স আইসোমার আছে, মানে এটা অর্গানিকে শেখানো হবে। সিস ট্রান্স আইসোমার কাকে বলে, যে সিস ট্রান্স হচ্ছে 1,2-ডাইক্লোরো যেটা আছে যৌগ, যে 1,2-ডাইক্লোরো ইথিলিন, যদি দুটো বড় গ্রুপ একই দিকে থাকে, এটা হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন ছোট গ্রুপ, ক্লোরিন বড় গ্রুপ, যদি দুটো বড় গ্রুপ একই দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় সিস। এই দুটো তো বড় গ্রুপ, এই দুটো যদি একই দিকে থাকে তাহলে সিস আইসোমার বলা হয়। এর ইউপ্যাক নাম করলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 1,2-ডাইক্লোরো ইথেন। তো এখানে এর আরেকটা আইসোমার যদি ধরা হয়, এটাকে বলছি আমরা সিস, আর এটাকে না লিখে আমরা এই অন্য কালি দিয়ে লিখি কার্বন কার্বন
ক্লোরিন, ক্লোরিন। এটাকে বলছি আমরা ট্রান্স আইসোমার, ঠিক আছে, এটাকে বলছি আমরা ট্রান্স, আগেরটা বললাম সিস, ট্রান্স। তো সিস আইসোমারটার ক্ষেত্রে আমরা দেখছি যে এর যে মুভমেন্টগুলো, কার্বনের থেকে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক, তাহলে বন্ড মুভমেন্টটা এদিকে গেল, এখান থেকে কার্বন থেকে ক্লোরিনের দিকে তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার হাইড্রোজেন থেকে কোথায় যাচ্ছে? কার্বনের দিকে। এটা কোথায় যাচ্ছে? হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। তাহলে আলটিমেট এই দুটো মিলে এটার লব্ধি মানটা, লব্ধি ভেক্টরটা উপরের দিকে যাচ্ছে, আবার কার্বন ক্লোরিন এর লব্ধি ভেক্টরটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এর যে মিউ রেজাল্ট্যান্ট ভ্যালু বা লব্ধি ভেক্টরের মান, মিউ এর মান কিন্তু থেকে যাচ্ছে, এটা নট ইকালস টু 0 হচ্ছে। এর মান মোটামুটি কত আসে? এই 1.85 ডিবাই মতো আসে, 1.85 ডিবাই এরকম মান আসে। এ ডাইপোল মুভমেন্ট থাকে, তাহলে ধ্রুবীয় হয়। ধ্রুবীয় হওয়ার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে? এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বেশি হবে। আর কি হবে? আর দ্বিতীয় যৌগ যেটা আছে ট্রান্স আইসোমার, যেটা আছে ট্রান্স আইসোমারের ক্ষেত্রে এটা কার্বন ক্লোরিন, তাহলে একটা অপরটা কি করছে? অপোজ করছে, বিপরীত দিকে আছে। আর এটা কি? এটাও তাই, এটা হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বন দিকে, তাহলে এটাও অপোজ করছে। তাহলে প্রত্যেকটা বন্ড মুভমেন্ট অপোজ করছে একে অপরকে। তাহলে নিট যে ভ্যালুটা ডাইপোল মুভমেন্ট বা রেজাল্টেন্ট ভ্যালুটা, তাহলে মিউ এর মান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিস ট্রান্স সমবায়বী সম্পর্কে আমাদের ডাইপোল মুভমেন্ট ধারণা দিচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের সিস ট্রান্স আইসোমার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। তারপরে কোনটা ধ্রুবীয় হচ্ছে, কোনটা অধ্রুবীয় হচ্ছে, সেটাও আমরা জানতে পাচ্ছি। এবার আমরা কয়েকটা অণুর যে আকৃতি আছে, সেই অণুর আকৃতি থেকে তাদের দ্বিমেরু ভ্রামক সম্পর্কে এবার ধারণা লাভ করব। কিছু প্রবলেম এবার করাবো, দ্বিমেরু ভ্রামক কীরকম হবে সেই সম্পর্কে আমরা উদাহরণ দিচ্ছি। এবার কয়েকটা উদাহরণ আমরা দিই। 1 নম্বর উদাহরণ, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখে নিই, আমরা পরপর করিয়ে দেব। 1 নম্বর উদাহরণ BF3। 2 নম্বর কি দেওয়া যায়? খুব ইম্পর্টেন্ট জিনিস NF3 আর NH3, এই দুটো কম্পেয়ার করতে দেয় অনেক সময় পরীক্ষায়, এই দুটোর মধ্যে। তারপরে কার্বন মনোক্সাইড যদি করাই, নাইট্রাস অক্সাইড N2O, BF3 NF3 NH3 আর কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড। তো ঠিক আছে, আমরা এই কটাই আপাতত করি। তো প্রথম কথা হচ্ছে যে BF3 অণুটা যদি দেখি আমরা, স্ট্রাকচারের তো বের করেছি আমরা আগের ক্লাসেই, যেখানে বোরন ফ্লোরিন এরকম একটা গঠন হয়, ত্রিকোণীয় সমতলিক গঠন। এর সংকরিত অবস্থা বা হাইব্রিডাইজড স্টেট কত? হাইব্রিডাইজড স্টেট হচ্ছে sp2, বের করেছি আমরা কতদিন। তাহলে এর হাইব্রিডাইজড যদি sp2 হয়, তাহলে এর যে স্ট্রাকচার, যে জিওমেট্রি, এর জিওমেট্রিটা হচ্ছে সমতলিক প্ল্যানার। তো সমতলিক প্ল্যানার হলে এই যে কোণগুলোর মান কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি করে হয় প্রত্যেকটা কোণের মান, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয়? এই যে বন্ড মুভমেন্ট বোরন থেকে ফ্লোরিনের দিকে, বোরন থেকে ফ্লোরিনের দিকে, ঠিক আছে। তো বোরন থেকে ফ্লোরিনের দিকে যাচ্ছে, এইগুলোকে যদি আমরা নাম দিই, তাহলে প্রত্যেকটা কি বন্ড মুভমেন্টকে আমরা μ1 ধরছি, মানে বোরন থেকে ফ্লোরিন μ1, এটাও μ1, এটাও μ1। কিন্তু এই যে দুটো মিলে যেটা নিচের দিকে আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেটা আছে, এই নিচের দিকটা যেটা যাচ্ছে সেটা লব্ধি যেটা ভেক্টর, সেই লব্ধির মানটা শুধু μ1 হবে, মানে এটার মানটা শুধু μ1 হবে। এই দুটো মিলে একটা যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই BF যে বন্ধনের তৃতীয় যে বন্ধনটা আছে, সেই তৃতীয় বন্ধনের যে লব্ধি ভেক্টরের মান, সেই লব্ধি ভেক্টরের মান μ1, আবার এটার মানও কত? μ1। এই μ1 আর এই μ1 তাহলে কি করছে? একটা অপরকে অপোজ করছে। তাহলে অপোজ করলে কি হবে? এর নিট যে ডাইপোল মুভমেন্ট ভ্যালু, সেই ডাইপোল মুভমেন্ট ভ্যালুর মানটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর ডাইপোল মুভমেন্ট আর থাকছে না, নিট যে ডাইপোল মুভমেন্ট মান 0 হয়ে যাচ্ছে। এবার অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে লব্ধি ভেক্টরের মানটা এটার সঙ্গে এটা অপোজ করছে, ক্যালকুলেশন করে দেখান। অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে এটা হয়। সেটা যদি দেখি আমরা,
তাহলে আমরা লব্ধি ভেক্টরের যে সূত্র, সেই সূত্রটাকে আমাদের সাহায্য লাগবে। তাহলে সেই সূত্রকে যদি আমরা কাজে লাগাই, তাহলে লব্ধি ভেক্টর যদি আমরা লব্ধি ডাইপোল মোমেন্ট যদি মিউ ধরি, তাহলে মিউ সমান কী হবে, মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস থিটা। দেখো এখান থেকে তাহলে কি হচ্ছে, এখান থেকে বোরন থেকে ফ্লোরিন, এখান থেকেও বোরন থেকে ফ্লোরিন, তাহলে দুটোর ডাইপোল মোমেন্ট কি, একটা যদি মিউ1 হয় আরেকটাও কি হবে মিউ1 হবে, অর্থাৎ এটা যদি মিউ1 হয় এটাও কি হবে, এটাও মিউ1 হবে, কারণ দুটোই পরমাণু দুটো তো সেম। তাহলে আমাদের এখানে মিউ1 আর মিউ2 আলাদা জিনিস নয়, দুটোই কি একই জিনিস। তাহলে এর ভ্যালু যা হবে এটা মিউ1 স্কোয়ার, এটা কি হবে মিউ1 স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ1 মিউ2 কস। এবার থিটা, থিটা কত ডিগ্রি আছে এখানে, মাঝের যে কোণটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। এবার কস 120 ডিগ্রি মান কত, এটা সমান 2 মিউ1 স্কোয়ার প্লাস এটা 2 মিউ1 মিউ2 না লিখে এটা 2 মিউ1 ইন্টু মিউ1 করে দিলে এটা কি হবে 2 মিউ1 স্কোয়ার হয়ে যাবে। আর কস 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ, তাই তো। তাহলে -হাফ, তাহলে -হাফ এটা বসিয়ে দাও, তাহলে 2 মিউ1 স্কোয়ার মাইনাস শুধু মিউ1 স্কোয়ার, তাহলে মিউ1 স্কোয়ার এটাকে লিখলে কি হচ্ছে শুধু মিউ1। দেখো তাহলে এইটার মানও মিউ1, এটা লিখেছিলাম আমরা মিউ1 লিখেছিলাম শুধু, এটাও মিউ1, কিন্তু এই দুটো কি বিপরীত দিকে আছে। তাহলে একটা অপরকে যদি অপোজ করে তাহলে নিট যে ডাইপোল মোমেন্ট ভ্যালু, সেই ডাইপোল মোমেন্ট ভ্যালুটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এর জন্য নিট ডাইপোল মোমেন্ট ভ্যালুটা হচ্ছে 0। বোঝা গেল? তাহলে এটা খুব ভালো একটা প্রবলেম হলো। এরপরে আমাদের আসছে NF3 আর NH3, এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম। NH3 আর NF3, তাহলে আগে NF3 লিখি, NF3 এর গঠনও যা NH3 গঠনও তাই, দুটোই sp3 হাইব্রিডাইজড বা সংকরায়িত অবস্থায় এদের sp3। আর sp3 হলে কি হয়, sp3 হলে এদের যে বন্ধন কোণ সেগুলো 109 ডিগ্রি 28 মিনিট হয়। এর একটা লোন পেয়ার আছে, VSEPR যে থিওরি আছে, সেই থিওরি অনুযায়ী যদি দেখি তাহলে লোন পেয়ার থাকার জন্য তাদের বন্ড অ্যাঙ্গেল যেটা হওয়ার কথা সেটা থেকে মানে ডেভিয়েট করে যায়, পাল্টে যায়। সেগুলো আমরা করাবো পরে। তো আমাদের এটা কি হচ্ছে, অ্যামোনিয়ার গঠন লিখলাম আর সঙ্গে NF3 গঠন লিখলাম। তাহলে NF3 ক্ষেত্রে নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে বন্ড মুভমেন্ট যাচ্ছে, এটা থেকে কোথায় যাচ্ছে ফ্লোরিনের দিকে, এটা থেকে কোথায় যাচ্ছে ফ্লোরিনের দিকে, ফ্লোরিনের দিকে। তাহলে সরি, এটা তো হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে, এটা কোথায় যাবে নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, এটাও যাবে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে। লোন পেয়ারটা কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এক্ষেত্রে NF3 সংকরায়িত অবস্থা কত ধরলাম, sp3, এরও sp3, এর যে মুভমেন্টগুলো আছে সেটা লোন পেয়ারের যে ইলেকট্রনের টান সেটা উপরের দিকে, আর নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে, কারণ নাইট্রোজেনের থেকে তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে ফ্লোরিনের যেহেতু বেশি, তাই তিনটে যে ফ্লোরিনের যে লব্ধি ভেক্টরের মান, সেই লব্ধি মানটা কোন দিকে যাবে, লব্ধি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা আছে তার বিপরীত দিক দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিপরীত দিক দিয়ে ক্রিয়া করবে এর যে লব্ধি ভেক্টরের মানটা, সেই লব্ধি ভেক্টরের মানটা পুরোপুরি আমাদের বিপরীত দিকে ক্রিয়া করবে। মানে এর যদি উপরের দিকে থাকে এর মানটা নিচের দিকে থাকছে, তাহলে এটার টানটা উপরের দিকে, এটার টানটা নিচের দিকে, তাই তো। তাহলে লব্ধি ভেক্টরের মান মিউ যে রেজাল্ট্যান্ট ভ্যালু, এর মান যা হওয়ার কথা তার থেকে কি হচ্ছে, তার থেকে মিউ রেজাল্ট্যান্ট ভ্যালুটা কম হচ্ছে, এবং এর কম মানে খুব কম হয়, এর মান হচ্ছে 2.24 ডিবাই হয়, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন থেকে ফ্লোরিন, এই যে তিনটে নাইট্রোজেন ফ্লোরিনের যে লব্ধি ভেক্টর সেটা নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু নাইট্রোজেন থেকে নিঃসঙ্গ ইলেকট্রনটা আবার উপরের দিকে ক্রিয়া করে। তাহলে এই দুটো কী করছে, বিপরীত দিকে ক্রিয়া করছে। যখনই বিপরীত দিকে ক্রিয়া করবে তখনই এর যে মানগুলো, তাহলে মানগুলো কি হচ্ছে, এবার এর দিক কিন্তু নির্দিষ্ট নয়। অনেকে বলে যে মানে অনেক সময় এটাকে মনে হতে পারে এই দিক থেকে এদিকে ক্রিয়া করছে, আলটিমেট যে রেজাল্ট্যান্ট ভ্যালু, যে এটা তো দুটো বিপরীত দিকে ক্রিয়া করছে, নিট ভ্যালুটা নিচের দিকেই ধরা হয়, মিউ রেজাল্ট্যান্টটা এই দিকেই ধরা হয়।
কিন্তু এর দেখো এর যে তিনটে ভেক্টর আছে, গ্রুপ মুভমেন্ট যেটা আছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন, এই তিনটে ভ্যালুটা কি হচ্ছে, তিনটে ভ্যালুটা আমাদের উপরের দিকে ক্রিয়া করছে। এ তাহলে লব্ধি মানে এর যে লব্ধি ভেক্টর সেটা কোন দিকে, উপরের দিকে ক্রিয়া করছে। তাহলে মিউ রেজাল্ট্যান্ট ভ্যালুটা কি হচ্ছে, উপরের দিকে ক্রিয়া করছে, এটাও উপরের দিকে ক্রিয়া করছে। তাহলে দুটোই যদি একই দিকে ক্রিয়া করে এর মান কি হবে, যা হওয়ার কথা তার তুলনায় বেশি হয়, সেজন্য এর যে ডাইপোল মোমেন্ট ভ্যালুটা অনেকটা বেশি হয়। ঠিক আছে, 1.47 ডি বাই। হ্যাঁ, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই মানগুলো কি মুখস্থ রাখার দরকার আছে, এই মানগুলোকে মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, এগুলো মোটামুটি আইডিয়া থাকলেই হবে যে এটা কত মানে কার বেশি হতে পারে কার কম হতে পারে, সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকলেই মানে হবে। তো এই গেল মানে পরীক্ষায় প্রশ্ন দিলে দিবে NF3 আর NH3 এর দ্বিমেরু ভ্রামকের তুলনা করো, অথবা NF3 ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান কম হয় কেন ব্যাখ্যা করো, বা অ্যামোনিয়ার দ্বিমেরু ভ্রামকের মান যা হওয়ার কথা তার তুলনায় কী হচ্ছে বেশি হচ্ছে কেন এরকম ব্যাখ্যা করো, বা BF যে বন্ড মুভমেন্ট এটা ধ্রুবীয় হওয়া সত্ত্বেও অণুটা অধ্রুবীয় কেন, মানে এটা তো অধ্রুবীয় হচ্ছে, মানে ডাইপোল মুভমেন্ট শূন্য হয়ে যাওয়ার জন্য BF3 অণুর অধ্রুবীয় অণু হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এইগুলোকে আমাদের প্রশ্ন হিসেবে থাকতে পারে। তাহলে আর কি আছে আমাদের অণু, কার্বন মনোক্সাইড আছে। কার্বন মনোক্সাইডের প্রশ্ন কি হতে পারে যে কার্বন মনোক্সাইডে অণুর যে দ্বিমেরু ভ্রামক এর বন্ড মুভমেন্ট তো একদিকে ক্রিয়া করে, কিন্তু একদিকে ক্রিয়া করলে কার্বন থেকে অক্সিজেনের দিকে যদি ক্রিয়া করতো তাহলে এর বন্ড মুভমেন্ট যা হওয়ার কথা, তাহলে ডাইপোল মুভমেন্টের মানটা কী হওয়ার কথা, বেশি হওয়ার কথা। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, এর কার্বনের অষ্টক পূরণ থাকে। ঠিক আছে, কার্বনের যে শেষ কক্ষের অক্সিজেনের যে শেষ কক্ষে ইলেকট্রন সেই ইলেকট্রনটা পূরণ থাকে। ঠিক আছে, কিন্তু কার্বনের আর অষ্টক পূরণ থাকে না, কার্বনে কি পূরণ থাকে, ষষ্ঠক। ঠিক আছে, কার্বনে যেটা পূরণ থাকে সেটা হচ্ছে ষষ্ঠক পূরণ থাকে। এই যে দুটো বন্ধন আছে, দুটো বন্ধনে কটা ইলেকট্রন, দুটো বন্ধনে মোট 4টি ইলেকট্রন, আর এই দুটো মোট কটা ইলেকট্রন, তাহলে 6টা। কিন্তু অক্সিজেনে কটা ইলেকট্রন আছে, দুটো বন্ধন, এখানে একটা এখানে একটা, দুটো বন্ধন মানে কটা ইলেকট্রন, 4টে। আর এই লোন পেয়ার কটা আছে, 1 2 3 4টে, তাহলে মোট কটা ইলেকট্রন হলো, 4টে হলো, তাই তো। তাহলে 4টে 8টা অষ্টক পূরণ আছে অক্সিজেনের, কিন্তু কার্বনের কোনো অষ্টক পূরণ নেই। তাহলে এই পূরণ না থাকার জন্য এরা কি করে, একটা পাই বন্ধন সৃষ্টি করে। পাই যেটাকে বলা হয় ডেটিভ বন্ড, মানে অক্সিজেন থেকে একটা কার্বনের দিকে একটা ডেটিভ বন্ড মানে অসমযোজী বন্ধন তৈরি করে। অসমযোজী কি তৈরি করে, অসমযোজী পাই বন্ধন তৈরি করে। ঠিক আছে, তাহলে অসমযোজী যে পাই বন্ধনটা যেটা তৈরি হলো, অসমযোজী পাই বন্ধন, তাহলে অসমযোজী পাই বন্ধন তৈরি হওয়ার জন্য এই যে অসমযোজী এখান থেকে এইদিকে একটা অসমযোজী পাই বন্ধন তৈরি হচ্ছে, তাহলে এর যে মুভমেন্টটা কোন দিকে ঘুরে যাচ্ছে, যখনই পাই বন্ধন তৈরি হয়ে যাবে তখনই এটা কার্বনটা কী হয়ে যাবে, কার্বনটা নেগেটিভ হয়ে যাবে, অক্সিজেনটা মানে এটাকে লিখলে এটা অক্সিজেনটা প্লাস হয়ে যাবে, কার্বনটা মাইনাস হয়ে যাবে। তাহলে কার্বনটা যদি প্লাস হয়, এখানে ছিল বন্ড মুভমেন্টটা এইদিকে, কিন্তু এদিকে পাই বন্ধনের জন্য বিপরীত দিকে ইলেকট্রনের মানে ঘনত্ব বেড়ে গেল কার্বনের, ফলে এখান থেকে ইলেকট্রনটা কোন দিকে সরে যাচ্ছে, কার্বনের দিকে, ফলে এর যে পাই মুভমেন্ট সেই পাই মুভমেন্টটা কোন দিকে চলে যাচ্ছে, এর পাই মুভমেন্টটা বিপরীত দিকে কাজ করছে। মানে প্রথমটাকে যদি আমরা বলি বন্ড মুভমেন্ট, তাহলে বন্ড মুভমেন্টটা পাই মুভমেন্টের সঙ্গে অপোজ করছে। তাহলে অপোজ করার জন্য কি হচ্ছে, এর ভ্যালুটা অ্যাকচুয়ালি তো পুরোপুরি এই দিকে হওয়ার কথা ছিল, কার্বন থেকে অক্সিজেনের দিকে দ্বিমেরু ভ্রামকটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না পেয়ে আমরা মানে যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা না পেয়ে কম পাচ্ছি, কারণ এটা একটা অপরকে অপোজ করছে। ঠিক আছে, তো তারপরে আমাদের আরেকটা উদাহরণ আছে এরকম, মানে আরেকটা উদাহরণ হচ্ছে নাইট্রাস অক্সাইডের। নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে আমাদের কি হয়, নাইট্রাস অক্সাইডের আগে সংকেতটা মানে গঠনটা আগে লেখা হোক, নাইট্রোজেন নাইট্রোজেন, এর লোন পেয়ার ইলেকট্রনটা এইদিকে,
তাহলে এদিকে কি করছে, নাইট্রোজেন থেকে লোন পেয়ারটা বন্ড মুভমেন্টটা এদিকে যাচ্ছে, এখান থেকে নাইট্রোজেন বন্ড মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে মিউ যে রেজাল্ট্যান্ট ভ্যালুটা, রেজাল্ট্যান্ট সেটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে এটা এটা কি হচ্ছে, কম ধ্রুবীয় হয়ে যাচ্ছে। মানে যেহেতু নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে যে মানে মুভমেন্টটা যাচ্ছে, সেটাকে তো বলছি আমরা নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে বন্ড মুভমেন্ট। আবার নাইট্রোজেন থেকে লোন পেয়ার সবসময় ইলেকট্রন টানবে। এবার ইলেকট্রন টানার জন্য নাইট্রোজেন থেকে কোথায় যাচ্ছে, অক্সিজেনের দিকে, এই লোন পেয়ারের দিকে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, দুটো বিপরীতমুখী কাজ করছে। তাহলে বিপরীতমুখী কাজ করলে এটা কি হচ্ছে, বিপরীতমুখী কাজ করলে এর যে নিট ভ্যালুটা, ডাইপোল মুভমেন্ট ভ্যালুটা, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য এটা কি হচ্ছে, কম ধ্রুবীয় হচ্ছে। মানে এটা অণুটার গঠন সরল রৈখিক হওয়া সত্ত্বেও অক্সিজেন পরমাণুর যে প্রান্তে থাকছে তার বিপরীত প্রান্তে লোন পেয়ার থাকছে। এবার অক্সিজেন, নাইট্রোজেন থেকে অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, একটা বন্ড মুভমেন্ট কাজ করছে, তাই তো? নাইট্রোজেন থেকে অক্সিজেনের মধ্যে একটা বন্ড মুভমেন্ট কাজ করছে। আবার এটা কি করছে, বিপরীত দিকে বন্ড মুভমেন্ট কাজ করছে নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে। তাহলে দুটো মুভমেন্ট কি করছে, একটা অপরকে অপোজ করছে, আর অপোজ করার জন্য নিট যে ডাইপোল মুভমেন্ট ভ্যালু সেটা কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই মোটামুটি এই কটা উদাহরণ করলাম। আমরা এর পরে আরেকটা ভিডিও করব, সেটাতে মানে শুধুমাত্র নিট বা জয়েন্ট। তাহলে আজকে ডাইপোল মুভমেন্টে মোটামুটি আমরা কি শিখলাম, ডাইপোল মুভমেন্টে আমরা থিওরি শিখলাম, থিওরিটা ফুল কনসেপ্ট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে কিছু প্রবলেম আলোচনা হলো, ডাইপোল মুভমেন্ট কী কাজে লাগলো আমরা দেখলাম, ডাইপোল মুভমেন্টের প্রবলেম কয়েকটা আলোচনা হলো। এরপরে আমরা আরেকটা মানে ভিডিও বানিয়ে দেবো আমি, যেটাতে শুধুমাত্র নিট পরীক্ষায় যেগুলো আসে বা এমসের মতো পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যেগুলো পরীক্ষায় আসে বা অল ইন্ডিয়া আরও যে পরীক্ষাগুলো আছে AIEEE বা কর্ণাটকের যেটা আছে, সমস্ত পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেরকম আমরা পরের দিন শুধুমাত্র ডাইপোল মুভমেন্টের প্রবলেম নিয়ে আমরা আসবো আবার। ঠিক আছে?